সুমি, ভালো করে পড়ালেখা করিস, তোকে অনেক বড় একজন ডাক্তার হতে হবে। আর ভালো কাউকে দেখে বিয়ে করে নিস। আর আমায় নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। তোর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। ফুপু আর ফুপা তোর থেকে অনেক ভালো কিছু আশা করে, তুই তাদের সে আশাটুকু এভাবে শেষ করে দিস না। রাহুলের কথা শুনে সুমি এবার কান্না করে দিল। রাহুল যখন দুপুরে চলে যায় তখনও সুমি অনেক কান্না করেছিল। সুমি কান্না মিশ্রিত স্বরে বলে, তুমি হঠাৎ করে এ ধরনের কথা বলছো কেন? আর আমি কি বলছি তুই ভালো করে সেটা বুঝতে পারছো। আশা করি তুই আমার ইচ্ছেটা পূরণ করবি। রাহুল এবার উর্মির সামনে গিয়ে বলল, ম্যাডাম, আজকে ঘটনার জন্য আমি দুঃখিত। আমি জানি আপনার উপর এভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি চাইলে সেই থাপ্পড়গুলো আমায় ফিরিয়ে দিতে পারেন। আমি কিছু বলবো না। উর্মি এত সময় সবার কথা শুনছিল আর সবার মুখের দিকে তাকাচ্ছিল। রাহুলের কথা শুনে রাগ হলেও কেন জানি উর্মি আজকে রাহুলের কথাগুলো শুনতে বেশ খারাপ লাগছে। তখন উর্মি বলে, যা, ক্ষমা করে দিলাম। রাহুল বেরিয়ে পড়ে বাসা থেকে। তারপর রাহুল একটা বাসে উঠে পড়ে, লক্ষ্য চট্টগ্রাম যাওয়া। কিছুক্ষণ পর বাস চলা শুরু করলো চট্টগ্রামের উদ্দেশ্যে। পরের দিন সকালে বাস পৌঁছে যায় চট্টগ্রামে। রাহুল বাস থেকে নেমে একটা অফিসের উদ্দেশ্যে একটা সিএনজি নিয়ে রওনা দিল। কিছুক্ষণ সিএনজি এসে থামে একটা অফিসের সামনে। রাহুল ভাড়া মিটে অফিসের দিকে হাঁটা দিল। তখন দারোয়ান রাহুলের পথ আটকে দাঁড়ালো। দারোয়ান রাহুলকে বলে, কোথায় যাবেন আপনি? আপনার বসের সাথে দেখা করব। স্যারের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। না। তাহলে আজকে আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। আচ্ছা, আপনি এই কাগজটা আপনার স্যারের কাছে দিলেই উনি আমায় চিনতে পারবেন। আচ্ছা। রাহুলকে বসিয়ে রেখে দারোয়ান রাহুলের দেওয়া কাগজটা নিয়ে ভেতরে চলে গেল। দারোয়ান তার স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করে। তখন দারোয়ান তার স্যারকে উদ্দেশ্য করে বলে, স্যার, একটা লোক আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু উনি... আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেননি? চাচা, তাহলে বলে দাও আমি বিজি কিন্তু স্যার, এই কাগজটা দিয়ে বললেন এই কাগজটা দেখলে আপনি ওনাকে চিনতে পারবেন। আছি। আচ্ছা, দাও দেখি কাগজটা। কাগজটা পড়ে অফিসের বস দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা, কোথায় আছেন এখন রাহুল? রাহুলকে এই চিঠিটা যে দিয়ে গেছে সে কোথায় এখন? স্যার, ওনাকে আমি ওয়েটিং রুমে বসিয়ে আসছি। আচ্ছা চলো। তারপর দারোয়ান আর বস মিলে ওয়েটিং রুমে এসে দেখতে পায় রাহুল বসে আছে। তখন বস রাহুলকে গিয়ে জড়িয়ে ধরে বলে, বন্ধু রাহুল, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে সুফিয়ান, তুই কেমন আছিস? ভালোই আছে। তোর এমন অবস্থা কেন? চাকরের অবস্থা কেমন হবে আর? আরে শালা, আবারও একই কথা বলিস? তুই কি আর এই কথাগুলো ছাড়া অন্য কথাগুলো বলতে পারিস না? যা সত্যি তাই বললাম। চল আমার রুমে, কতদিন পরে তোর সাথে দেখা। আর দারোয়ান চাচা, তুমি 2টা ঠান্ডা পাঠিয়ে দিও আমার রুমে। বল। আচ্ছা। রাহুল আর সুফিয়ান তার রুমে এসে বসে। কিছুক্ষণ পর অফিসের একটা ছেলে এসে রাহুল আর সুফিয়ানকে ঠান্ডা দিয়ে যায়। সুফিয়ান তখন রাহুলকে বলে, বন্ধু, এবার তোর কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি বন্ধু। আজকের এই ভালো থাকার পেছনে সব অবদান তোর বন্ধু। আজকের এই ভালো থাকার পেছনে সব অবদান তোর বন্ধু। তুই যদি ওই দিন আমায় সাহায্য না করতে, তাহলে আমি কখনো ভালো থাকতে পারতাম না, আর এই পজিশনে আসতেও পারতাম না। আরে শালা, তুই আমার বন্ধু, আমি তোকে সাহায্য করবো না তো কাকে করব বল? তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। মিতু আর নমি কেমন আছে? ভালো আছে ওরা। চল বাসায় চল, আজকে কতদিন পরে একসাথে। আর মিতু তো তোকে দেখলে অনেক খুশি হবে। জানিস, মিতু আর আমি প্রায় তোর কথা বলি। আরে বন্ধু, তোর কাছে কিছু কাজে আসছি, সেটা হয়ে গেলে আমি চলে যাব। শাল্লা, চলে যাবে মানে? পাক্কা কয়েক মাস আমার এখানে থাকবে। 2 বন্ধু মিলে অনেক ঘোরাঘুরি করব। চল বাসায় চল, এখন আর কোনো কথা হবে না। তারপর সুফিয়ান রাহুলকে জোর করে নিয়ে অফিস থেকে বাড়ি চলে যায়। বাসার সামনে গিয়ে রাহুল বেল বাজায়। কিছুক্ষণ পর মিতু দরজা খুলে দিল। সুফিয়ানকে দেখে মিতু বলে, কি ব্যাপার, তুমি এই সময়ে বাড়িতে? হুম, আমি আর আমার সাথে একজন এসেছে, যাকে দেখলে তুমি অনেক খুশি হয়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে দেখি কে আছে। মিতুর কথা শুনে সুফিয়ান সরে দাঁড়ায়। তখন মিতু দেখতে পায় রাহুল দাঁড়িয়ে আছে। রাহুলকে দেখে মিতু রাহুলকে জড়িয়ে ধরে। তখন মিতু বলে, আরে রাহুল, তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? অনেক ভালো আছি রে, আয় ভেতরে আয়। ভিতরে গিয়ে বসার পর রাহুল সুফিয়ানকে বলে, সুফিয়ান, তোর সাথে কথা ছিল, আর আমায় সিলেট ফিরতে হবে।
ওই হারামি, এখন কয়েক মাস সিলেটে যাওয়া হচ্ছে না তোর। তুই এখন আমাদের সাথেই কয়েক মাস থাকবি। তা হয় না রে মিতু, আমার হাতে সময় কম, কিন্তু কাজ অনেক। আর কোনো কথা না বলে খাবার টেবিলে আয়, খাওয়া দাওয়া শেষ করে বাকি কথা হবে। রাহুল আর সুফিয়ান খাবার টেবিলে বসতেই নমি এসে রাহুলকে মামা মামা ডেকে রাহুলের কোলে উঠে যায়। রাহুল খাবার খাচ্ছে, সাথে নমিকেও খাইয়ে দিচ্ছে। মিতু আর সুফিয়ান তো অনেক খুশি রাহুলকে পেয়ে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল নমিকে কোলে নিয়ে সোফায় বসে, সুফিয়ানও এসে রাহুলের পাশে বসে। মিতু তার রান্নাঘরে কাজ শেষ করে এসে রাহুল আর সুফিয়ানের সাথে আড্ডায় অংশ নিল। কিছুক্ষণ পর সুফিয়ান বলল, এখন বল, আগে কি বলতে চাইছিলি? আমার তোর সাহায্যের প্রয়োজন বন্ধু। অনেক ভেবেচিন্তে আমি তোর কাছে এসেছি। কি হয়েছে বলবি তো? আর ও তোকে সাহায্য করবে না, ওর ঘাড় করবে? আরে আমি মানা করেছি কি? তুমি এর মাঝে আমার ঘাট ধরে টানাটানি শুরু করলে। আচ্ছা বল, তুই কিরকম সাহায্য চাস? শোন তাহলে, সবকিছু খুলে বললাম জয়ের কথাগুলো। ভালো হয়েছে, উর্মির সাথে এমনটাই হওয়ার কথা ছিল। উর্মি তোর সাথে যা করেছে, জয়ের করা কাজগুলো তো কিছুই না। কিন্তু কষ্ট হচ্ছে উর্মির পরিবারের সবার জন্য। ওনারা এইভাবে এই বয়সে বাড়ি ছাড়া হবেন, এর চেয়ে আর খারাপ কিছু কি হতে পারে? তো বন্ধু, এখন আমি কি করতে হবে তুই বল। এই জয়ের কাছ থেকে আমি 1 মিনিটে সবকিছু কেড়ে নিব। তুই শুধু একবার বল। আমায় কিছু টাকা দিবি তুই? ছোট আব্বুকে নতুন একটা ব্যবসায় শুরু করে দিতাম আর কি। এই ছোট ব্যবসায় দিয়ে যদি তারা আগের পর্যায়ে যেতে পারেন তাহলে তো ভালোই হয়। চিন্তা করিস না, আমি তোর সব টাকা 2 বছরের মাঝে পরিশোধ করে দিব। তোর কি মাথা খারাপ হলো রাহুল? তুই কি বলছিস এসব? আরে আজকে যা কিছু আমাদের, তাতে তো তোরও অধিকার আছে। আমি ওসব চাই না রে, আমি চাই শুধু ছোট আব্বুরা যেন তাদের আগের অবস্থানে ফিরে যায়। কি? তার জন্য একটা রাস্তা আছে আমার কাছে। কি? আর 10 দিন পরে আমার অফিসে নতুন শাখা খুলছি। তুই সেই শাখার দায়িত্ব নিয়ে নে। নতুন ব্যবসা শুরু করে তুই সুবিধা করতে পারবি না, তাই তুই আমার এই ব্যবসাটার দেখাশোনা কর। আমি তো আর কয়েক মাস পরে দুবাই শিফট হয়ে যাব। আমি দুবাই চলে গেলেও আমার বিজনেসগুলো তো দেখার কেউ নেই। তুই যদি আমার বিজনেসগুলো দেখার দায়িত্ব নিয়ে নিস, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। কিন্তু আমার তো আর কোনো কথা না, আমরা কয়েক মাস পরে দুবাই চলে যাব। তাই আমরা এখন কয়েকদিন জমে বেশ আড্ডা দিব। আমার কথাটা তো শুনবি তোরা। আর কোনো কথা না, যা রুমে গিয়ে রেস্ট নে। রাতে বের হব সবাই মিলে। পুরোনো দিনের সেই আড্ডাগুলো আবার জমিয়ে তুলতে হবে। এদিকে রাহুল বাসা থেকে চলে আসার পর সবাই মন খারাপ করে বসে আছে। উর্মি একদিক দিয়ে ভালো লাগছে, আর অন্য দিক দিয়ে জয়ের প্রতি রাগ হচ্ছে। উর্মি যদি জয়কে সামনে পেত তাহলে তাকে খুন করে ফেলতো। উর্মি সবার দিকে তাকে উর্মি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা সামান্য একটা চাকরের জন্য মন খারাপ করে বসে আছো কেন? উর্মি, তোমাকে আমি কতদিন বলেছি যে রাহুলকে চাকর বলে সম্বোধন করবে না? চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মারে, এমন করে কেন বলছিস? ছেলেটা তো আমাদের পরিবারের একজন সদস্য। দেখছিস না ছেলেটা আমাদের বিপদে কিভাবে সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। নিজের ছেলে মেয়ে থাকলে এমন ভাবে কাজ করতো কিনা সেটা আমার সন্দেহ আছে। আরে চাচ্ছু, তুমি দেখছো না চাকরের বাচ্চা আমাদের সবাইকে বিপদে ফেলে কি করে পালিয়ে গেছে? আমরা যে ওকে এত বছর খাইয়ে পরিয়ে মানুষ করলাম, তার কোনো প্রতিদান সে কোথায় দিল? সে সবার আগে নিজের কথা চিন্তা করে আমাদের সবাইকে এখানে রেখে এভাবে পালিয়ে গেছে। উর্মি, সেটা তোর ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা না, ভুল ধারণা হচ্ছে তোমাদের। তোমরা ওই অনাথের বাচ্চাকে আমাদের বাড়িতে এনে এত বছর খাইয়ে এত বড় করলে, ওরা আমাদের জন্য কি করলো? আপু তুই কি বলছিস? নিজের লিমিটের ভেতরে থেকে কথা বল। রাহুলকে নিয়ে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তুই একটা চাকরের জন্য আমার সাথে উঁচু গলায় কথা বলছিস? চাকরের জন্য না, তোমার ব্যবহারের জন্য বলছি। ওই চাকরকে নিয়ে কথা বলছি বলে তোর এত গায়ে লাগছে কেন? তুই আবার এই ছোট লোকটাকে ভালোবাসিস না তো আবার? হ্যাঁ ভালোবাসি ওই ছোট লোক, ওই চাকরকে। তোর কোনো সমস্যা? সামান্য হবে না, তুই একটা চাকরকে ভালোবাসিস? আমি একটা চাকরকে ভালোবাসি বললে তোমার এত সমস্যা? তাহলে তুমি যে একটা বাটপারকে ভালোবাসলে, তাহলে মামা আর মামের সমস্যা হয়নি? সুমি, তুই কিন্তু বেশি কথা বলছিস। তুমি কি করবে? সত্যি কথা বললে সবার গায়ে লাগে। সুমি, তোকে তো। উর্মি যখন সুমিকে মারার জন্য হাত উঠায় তখন ছোট আম্মু উর্মির হাত ধরে ধরে ফেলেন। তারপর ছোট আম্মু উর্মির গালে কষিয়ে একটা থাপ্পড় মারেন। তখন উর্মি বলে, মা,
তুমি আমায় মারলে ওই হ্যাঁ, আমি তোকে মারলাম। এই থাপ্পড়টা তোকে অনেক আগেই মারা উচিত ছিল, তাহলে তুই এমন খারাপ বেয়াদব হয়ে উঠতি না। আমার তো মনে হয় জয় তোকে যে কথাগুলো বলেছিল সেগুলো সত্যিই বলেছে। ভাবি কি বলছো তুমি? না ভাই, ও অনেক খারাপ হয়ে গেছে। আমার মেয়ে বলে ওকে পরিচয় দিতে মনে হয় না। মা। চুপ, একদম চুপ। কার জন্য আজকে তুই দাঁড়িয়ে কথা বলছিস জানিস তুই? না, জানিস না। তুই জানবি কি করে? সারা রাত তো বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করায় ব্যস্ত থাকিস। কি বলিস কি? চুপ কর তুই। আজকে তুমি আমায় থামিও না। ও যে এতদিন ছেলেটার সাথে বাজে আচরণ করেছে, তারপর ছেলেটা কোনোদিনও কিছু বলেছে ওকে নিয়ে? আজকে আমার চেয়ে ওই চাকর তোমাদের কাছে বড় হয়ে গেল মা। হ্যাঁ, বড় হয়ে গেল, কারণ ওই ছেলের জন্য তুই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছিস। ওই চাকরটা যদি না থাকতো না, তাহলে তুই 6 বছর আগে পৃথিবী থেকে বেঁচে থাকতি না। মানে? তুই যে রাহুলকে চাকর বলে শত অপমান করার পরও রাহুল কেন তোকে কিছু বলে না জানিস? কেন? মনে পড়ে 6 বছর আগের কথা? ছোট আম্মু একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলা শুরু করেন। 6 বছর আগে? 6 বছর আগে তুই কলেজ থেকে একদিন ফেরার পথে তুই অ্যাক্সিডেন্ট করিস। অ্যাক্সিডেন্টের সময় 2টা কিডনিতে চাপ পড়ে, আর যার জন্য তোর কিডনিটা ড্যামেজ হয়ে যায়। তোর গ্রুপের কিডনি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তো আমরা তোর আশা ছেড়েই দিয়ে বসেছিলাম। আমাদের কান্নাকাটি দেখে রাহুল একা একা ডাক্তারের সাথে গিয়ে কথা বলে। ডাক্তার রাহুলকে দেখে মানা করে দেয়, কিন্তু রাহুল ডাক্তারের পা ধরে বলে, ডাক্তার, আমার রক্ত আর উর্মির রক্তের গ্রুপ কিন্তু একই। প্লিজ আমার কিডনিগুলো নিয়ে নিন, তাহলে উর্মি বেঁচে যাবে। না, আমি পারবো না। তোমার এত কম বয়সে কিডনি ডোনেট করা বেআইনি। তাহলে আপনি একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এভাবে হারিয়ে যেতে দিবেন? আর তোমার মা বাবা? আমার মতো অনাথের আবার মা বাবা তো উর্মির বাবা। মানে? ডাক্তার, আমি অনাথ। উর্মির বাবা আর মা আমাকে তাদের বাসায় থাকার জায়গা দিয়েছেন, আমায় নিজের ছেলের মতো স্নেহ দিয়ে বড় করেছেন। আমায় কখনো বাবা আর মায়ের অভাব বুঝতে দেননি। এখন আপনি বলেন, আমার কি ওদের মেয়ের জীবন বাঁচানো উচিত না? আমার কোনো কিছুর প্রয়োজন হলে সেটা আমি বলার আগেই আমার জন্য নিয়ে আসেন। জানেন ডাক্তার, ছোট আব্বু আর ছোট আম্মুর বিয়ের কয়েক বছর পর উর্মির জন্ম হয়। উর্মির জন্মের পর চৌধুরী বাড়ির সবাই কি যে খুশি হয় সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার যখন তাদের বাসায় আসার 2 বছর হয়, তখন আমি জানতে পারি উর্মির মা আর কোনো সন্তান নেননি। সন্তান নিলে হয়তো আমার জন্য তাদের স্নেহ ভালোবাসা কমে যাবে। চৌধুরী বাড়ির সবাইও ছিল একমত, কারণ উর্মি আর আমি ছিলাম চৌধুরী বাড়ির প্রাণ। এখন আপনি বলেন, উর্মির কিছু হলে ওই বাড়ির কেউ সেটা মেনে নিতে পারবে না। আমি মারা গেলে হয়তো কয়েকদিন সবাই কান্না করবে, কিন্তু উর্মির কিছু হয়ে গেলে ওই বাড়ির সবাই চিরদিন কান্না করবে। ওই বাড়ির কেউই অল্প বয়সে তাদের বাড়ির মেয়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবে না। জানেন ডাক্তার, আমি ছোটবেলায় আমি মায়ের বাবার আদর পাইনি কখনো, এখন পেয়েছি। আমি সেই বাবা আর মাকে কিভাবে নিজের সামনে কষ্ট পেতে দেখতে পারি আপনি বলুন। আপনি যদি আমার কিডনি না নেন, তাহলে আমি এখন আপনার চেম্বার থেকে বের হয়ে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি ওই বাড়ির সবাইকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। আমার আত্মহত্যার একমাত্র কারণ হবেন আপনি। কিন্তু দেখো বাবা, তুমি আমার কথা বুঝতে পারছো না। এটা কখনো সম্ভব না বাবা। আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন? আপনি কি চাইছেন আমার ছোট আব্বু আর ছোট আম্মু আমার চোখের সামনে এভাবে কষ্ট পাক? আমি সেটা সন্তান হয়ে কিভাবে মেনে নিব? কিন্তু ডাক্তারের পায়ে ধরে বললাম, আমি আপনার পায়ে পড়ি ডাক্তার, আপনি উর্মিকে বাঁচিয়ে দিন। তা না ছাড়া আমার মরা ছাড়া কোনো উপায় থাকবে না। আচ্ছা, আমি দেখছি। তারপর ডাক্তার নার্সকে ডেকে রাহুলের রক্তের গ্রুপ পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিতে বলেন। 2 ঘন্টা পর রাহুলের অপারেশন শুরু হয়। রাহুলকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরও রাহুলের পেট যখন কাটা হয়, রাহুলের শরীর তখন কেমন যেন খিচে আসছিল। তখন কিডনি বের করা হচ্ছিল, তখন রাহুলের মুখ দিয়ে ফেনা বের হয়ে আসে। রাহুলের কিডনি বের করার জন্য অপারেশন হচ্ছে, আর রাহুল শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে আসছিল। তারপর রাহুল হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। 3 ঘন্টার অপারেশন শেষে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়। ডাক্তার উর্মির বাবা মা আর চাচার সামনে গিয়ে বলেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ের অপারেশন হয়ে গেছে। সে এখন বিপদমুক্ত। জ্ঞানে ফেরার আগ পর্যন্ত তাদের আইসিইউয়ে রাখা হয়েছে। ডাক্তারের কথা শুনে 3 জনই দাঁড়িয়ে যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। তখন উর্মির বাবা ডাক্তারকে বলেন, ডাক্তার, আপনারা বলেন কিডনি পাওয়া যায় কি না? কিডনি পাওয়া যায়নি, তবে একটা ছেলে তার কিডনি স্বেচ্ছায় দিয়েছে। তার 2টা কিডনি আমরা আপনার মেয়েকে আর আপনার মেয়ের কিডনিগুলা ওই ছেলেকে লাগিয়ে দিয়েছি।
কিন্তু এতে তো ডাক্তার ছেলেটা। মারা যাবে, তবে ছেলেটা যদি মেডিসিন নিয়মিত খায় তাহলে হয়তো কয়েকটা বছর বেশি বাঁচতে পারবে। আর ভাগ্য ভালো হবে 10-15 বছর। আপনার মেয়ের 2টা কিডনির মাঝে ডান পাশের কিডনি 40% ভালো ছিল। ডাক্তার, সেই ছেলেটা কোথায়? আমরা ছেলেটার সাথে দেখা করতে চাই, যে ছেলেটা তার জীবন বাজি রেখে আমাদের মেয়েটাকে এইভাবে বাঁচিয়ে দিল। আসুন আমার সাথে। তারপর ডাক্তার 3জনকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলেন। রুমের ভিতরে ঢুকে বেডের দিকে তাকিয়ে 3জনেই শকড হয়ে যায় রাহুলকে আর উর্মিকে পাশাপাশি বেডে শুয়ে থাকতে দেখে। তখন চাচা ডাক্তারকে বলেন, ডাক্তার, রাহুলের কি হয়েছে? এইভাবে শুয়ে আছে যে? এই ছেলেই তো আপনার মেয়ের কিডনি ডোনেট করেছে। ডাক্তার, রাহুলের কথা শুনে আপনি ওর থেকে কিডনি নিয়ে নিলেন? আমি অনেক মানা করি, কিন্তু ছেলেটা কথা শুনি আমি বাধ্য হয়ে নিতে হয়েছি। তা বলে ডাক্তার? চৌধুরী সাহেব, এই ছেলের কথাগুলো শুনি কিছু বলার ভাষা পাইনি। ছেলেটা আপনাদের সুখের জন্য নিজের জীবনটা হাসি মুখে বিলিয়ে দিয়েছে। জানেন ছেলেটা আপনাদের নিয়ে কি বলেছে? কি বলেছে? রাহুলের বলা কথাগুলো বললাম সবাইকে। ডাক্তারের সব কথা বলছেন, তার চোখে পানি স্পষ্ট সব শুনে ছোট আব্বু, ছোট আম্মু আর চাচার চোখে জল চলে আসে। ছোট আম্মু সব শুনে সেখানেই বসে পড়েন আর মাথায় হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলেন। ছোট আব্বু আর চাচা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছেন। রাহুল যে তাদের খুশির জন্য এভাবে নিজের জীবনটা বিলিয়ে দিবে সেটা তারা কখনো হয়তো ভাবতে পারেননি। 3 ঘন্টা পর রাহুলের জ্ঞান ফিরে ডাক্তার রাহুলকে পরীক্ষা করে কেবিনে শিফট করেন। রাহুলকে কেবিনে নিয়ে যাওয়া হলে রাহুল তার ছোট আম্মুকে বলে, ছোট আম্মু, তুমি কান্না করছো কেন? তুমি চিন্তা করো না, উর্মি ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সাথে কথা বলেছি তো। তুই কেন এমনটা করলি রাহুল? আমি কি করলাম আবার? তোকে তোর কিডনিগুলো দিতে কে বলেছে? তখন রুমে প্রবেশ করে ছোট আব্বু আর চাচা রাহুল ছোট আব্বু আর চাচা দেখে বলে, ছোট আব্বু, চাচা, তোমরা ছোট আম্মুকে বোঝাও তো কিভাবে কান্না করছে দেখো। কি বলেছে? তুই এই কাজ করতে গেলি কেন রাহুল? কোথায় যাবি? কি করব চাচা, নিজের বাবা আর মাকে তো কখনো দেখিনি, কিন্তু এই বাবা আর মা আমায় এত স্নেহ ভালোবাসা দিয়েছে যা আমি কখনো ভুলতেই পারবো না কখনো। এখন তুমি বলো, এই বাবা আর মাকে নিজের চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারি কি করে বলো? আমি না হলাম তাদের ছেলে, কিন্তু তাদের মা আর বাবা বলে ডেকেছি তো। ছেলে হয়ে আমি তাদের কখনো কষ্ট পেতে দিব না কখনো। ছোট আম্মু রাহুলের কথা শুনে রাহুলকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করছেন। রাহুল আর ছোট আম্মু শান্ত করার চেষ্টা করছে। এদিকে ছোট আব্বু আর চাচা চোখের জল মোছায় ব্যস্ত। কিছুক্ষণ পর উর্মির জ্ঞান ফেরার খবর নার্স এসে দিয়ে যায়। তখন রাহুল সবাইকে উর্মির কাছে যাওয়ার জন্য বলে। তখন সবাই উর্মির কাছে যায়। উর্মি জ্ঞান ফেরার পর সবার সাথে কথা বলে। উর্মি আর রাহুল 10 দিন হাসপাতালে ছিল। 10 দিন পরে সকালে রাহুলকে নিয়ে বাসায় যাওয়া হয় আর বিকেলে উর্মিকে বাসায় নিয়ে যাওয়া হয়। উর্মি রাহুলকে হাসপাতালে দেখে কিছুটা অবাক হয়। তখন তার মাকে জিজ্ঞেস করে। তখন তার মা বলেন রাহুল অ্যাক্সিডেন্ট করেছে। উর্মি তার মায়ের কথাটা শুনে কেন জানি মনে হলো তার মা মিথ্যে বলছে। তারপরও উর্মি আর কোনো কথা বলেনি। এভাবে কেটে যায় 2 মাস। রাহুল আর উর্মি এখন পুরোপুরি সুস্থ হয়ে যায়। রাহুলের কিডনি ডোনেট করার কথা দাদিমা আর ফুপা শুনেন ছোট আম্মু আর ছোট আব্বুর থেকে। একদিন রাহুল উর্মি আর তার চাচিকে ছাড়া সবাইকে ডেকে বলে, সবার উদ্দেশ্য আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি যে উর্মিকে আমার কিডনি ডোনেট করেছি সেটা যেন উর্মি কখনো জানতে না পারে। এত বড় একটা কথা আমরা উর্মির থেকে কেন লুকাবো? আমি বলছি তাই ছোট আম্মু। দাদুভাই, কি বলছিস তুই? তুই উর্মির এত বড় একটা উপকার করলি, সেটা উর্মি জানবে না? দাদিমা, উর্মির না জানাই ভালো নয় কি? কিছু কথা না হয় অজানায় থাকুক না। আর তারপরও যদি তোমরা চাও উর্মিকে বলতে, তাহলে আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। দাদুভাই। হ্যাঁ দাদিমা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, প্লিজ। আচ্ছা, এই কথা কেউ জানবে না, তবুও এই বাড়ি ছেড়ে যাস না। রাহুলকে প্রতিদিন নিয়ম করে মেডিসিন খেতে হতো। রাহুল একদিন মিস করলে সেদিন দাদিমা আর ছোট আম্মু রাহুলকে অনেক বকাঝকা করতো আর রাহুল কানে হাত দিয়ে বসে থাকতো। এভাবে কেটে যায় 6 বছর। বর্তমান সেদিন শপিং মলে রাহুল তোকে বাঁচানোর জন্যই বখারে ছেলেদের সাথে মারামারি করে। মারামারির এক পর্যায়ে ছেলেগুলো রাহুলের পেটের ডান দিকে ছুরি দিয়ে আঘাত করে। ছুরির সামনের অংশ রাহুলের কিডনিতে গিয়ে সোজা আঘাত করে। রাহুল প্রথমে ব্যথা অনুভব না করলেও পরে ব্যথা অনুভব করে, যার জন্য সেদিন অজ্ঞান হয়ে যায়।
রাহুলকে নিয়ে হাসপাতালে যাওয়া হলে ডাক্তার অপারেশন করার পর আমাদের সেদিন কি বলেছিল তুই জানিস? ছোট আম্মুর মুখে এমন কথা শুনে উপস্থিত সবার চোখে জল। উর্মির চোখ দিয়ে জল পড়ছে অনবরত। উর্মির চোখের জল মুছে তার মাকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মা সেদিন তো তোমরা কিছু বলনি, কিন্তু আজকে বলো ডাক্তার সেদিন কি বলেছিল? সেদিন ডাক্তার বলেছিল, দেখুন ছুরির আঘাতটা বেশি গভীর। আমি আপনাদের আগেই বলেছিলাম রাহুলের যদি কোনো আঘাত লাগে পেটের ডান পাশে, তাহলে কিন্তু সেটা রাহুলের জীবনে ঝুঁকিতে চলে যাবে। মেডিসিনের কারণে কিডনির অবস্থা আগের মতোই ছিল, কিন্তু ছুরির আঘাতে রাহুলের কিডনি 40% থেকে 20% কমে আসছে। এখন সে কোন সময় রাহুলের কোনো কিছু হয়ে যেতে পারে। হয়তো রাহুল। ডাক্তার আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, যত টাকা লাগবে আমি আপনাকে দিব, তবু আমার ছেলেটাকে আমার কাছে সুস্থ করে দিন। দেখুন এখানে টাকার কথা উঠছে না। রাহুলের গ্রুপের কিডনি কি এতদিনও পাওয়া যায়নি ডাক্তার? দেখুন চৌধুরী সাহেব, রাহুলের কিডনির গ্রুপটা খুব রিয়ার একটা গ্রুপ। আমরা চেষ্টা করে যাচ্ছি, যেটা পাচ্ছি সেটা রাহুলের কিডনি থেকে। সেই কিডনির অবস্থা অনেক খারাপ। এখন রাহুলকে আপনাদের নজরে রাখা উচিত। যত সম্ভব রাহুলকে সব ধরনের সমস্যা থেকে রাহুলকে দূরে রাখতে হবে। তা না হলে রাহুলের হয়তো আমরা চিরকালের মতো হারিয়ে ফেলবো। আমরা সেদিন নিরুপায় হয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসি। কয়েকদিন পরে রাহুল জানতে পারে তোর জীবনের ঝুঁকি আছে। তখন সেটা তোর বাবাকে জানায়। তো বাবা তোর কথা আর রাহুলের কথা চিন্তা করে তোদের ফুপুর বাসায় পাঠিয়ে দেয়। তুই একটু আগে বললি না রাহুল আমাদের জন্য কি করেছে? রাহুল আমাদের জন্য তোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। রাহুল জানতো সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। সেটা জানার পর নিজের অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের জন্য কিছু করার জন্য। রাহুল এই বয়সে আমাদের জন্য অনেক কিছু করেছে, যা নিজের সন্তানও কখনো করবে না। জানিস তোর এত অপমান সহ্য করেও রাহুল কেন কিছু বলতো না? কেন কেন কিছু বলতো না? কারণ রাহুল ছোট থেকে তোকে পছন্দ করত, সেটা আমরা সবাই জানতাম। রাহুল সেটা আমাদের তোকে বলতে নিষেধ করে। আমরা রাহুলের কথা শুনে অনেক খুশি ছিলাম। আমরা যখন জানতে পারি তখন তুই বিদেশে চলে গেলি, আর তুই যখন দেশে ফিরে এসে বললি তুই জয়কে ভালোবাসিস, সেদিন রাহুলের চোখে জল দেখেছিলাম। আমি তখন রাহুলকে বললাম তার মনের কথা তোকে বলার জন্য। তখন রাহুল বলে, না ছোট আম্মু, উর্মি যখন অন্য কাউকে ভালোবাসে তাকে নিয়ে সে সুখী থাকুক, আমি না হয় তাকে দূর থেকে ভালোবেসে যাব। সব ভালোবাসা পূর্ণতা পায় না ছোট আম্মু। কথাগুলো বলেই ছোট আম্মু দীর্ঘ একটি নিঃশ্বাস নিলেন। সবার চোখে জল স্পষ্ট। উর্মি চিৎকার করে কান্না করছে আর ওর মাকে বলছে, মা এতদিন কেন বললে না তুমি? রাহুল আমার সামনে যখন ছিল তখন কেন বললে না? আমি রাহুলের সাথে এমন কোনো আচরণ কখনো করতাম না। রাহুল বাড়ি ছেড়ে চলে যাবে আমাদের ভয় দেখিয়েছিল। এরকম পরিস্থিতি তৈরি হবে তখন কি জানতো আমরা? তোকে কিছুই বলতাম না, কিন্তু তোর আজকের ব্যবহারের জন্য বলতে বাধ্য হলাম। জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। না, আমি আমার স্বামীর কিছু হতে দিব না। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীকে এভাবে হারিয়ে যেতে দিব না। আমি রাহুলকে এবার খুঁজে আমার কাছে নিয়ে আসব। আমার করা সব কাজের জন্য ক্ষমা চাইবো। ও যদি ক্ষমা না করে তারপরও আমি ওর পায়ের কাছে পড়ে থাকবো। উর্মির কথা শুনে সবাই চোখ বড় করে উর্মির দিকে তাকায়। তখন দাদিমা উর্মিকে বলেন, দিদি ভাই তোর স্বামী মানে? দাদিমা, রাহুল আমার স্বামী। রাহুল তোর স্বামী হলে কি করে? আপু কি বলছিস তুই? তুই তো রাহুলকে সহ্য করতে পারিস না, তাহলে রাহুল তোর স্বামী হলো কি করে? এখন সব শুনে মিথ্যা বলা শুরু করে দিয়েছিস। কয়েকদিন আগে আমার আর রাহুলের বিয়ে হয়েছে পাশের এলাকার একটা মসজিদে। কি বলিস, একটু ক্লিয়ার করে বলতো উর্মি। বাবা, কয়েকদিন আগে আমরা একটা কাজে যাই, সেইখান থেকে আসতে রাত হয়ে যায়। রাস্তায় কয়েকটা বখাটে আমাদের রাস্তা আটকে দাঁড়ায়। রাহুল তখন ছেলেগুলোকে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে বখাটেদের সাথে তার বন্ধুরা এসে যোগ দেয়। আমরা তখন ভয়ে দৌড়ে পালাতে থাকি। উর্মি কথাগুলো বলে আবার কান্না শুরু করে। সবাই তো উর্মির কথাগুলো শুনে খুশি হয়ে যান। তখন সুমি বলে, না, এটা হতে পারে না। আমি রাহুলকে ভালোবাসি, রাহুল শুধু আমার। রাহুল আমার বিয়ে করা স্বামী। আমি রাহুলকে কোরআনকে সাক্ষী রেখে বিয়ে করেছি। রাহুল শুধু আমার। সুমি, কি হচ্ছে কি? মা, আমি রাহুলকে। চুপ করবে সুমি। উর্মি সেখান থেকে গিয়ে রাহুলের নাম্বারে কল দিল, কিন্তু রাহুলের ফোন বন্ধ। উর্মি বারবার ফোন দিচ্ছে, কিন্তু রাহুলের ফোন বারবার বন্ধ বলছে। উর্মির এবার ভয় হতে লাগলো। ভয় যেন উর্মিকে গ্রাস করে নিচ্ছে।
উর্মি একটু আশা নিয়ে আবার কল দিল, কিন্তু ফোন বন্ধ। উর্মি ফোনটা হাত থেকে ছুঁড়ে মারে মেঝেতে। উর্মি মাথায় হাত দিয়ে বসে পড়ে। উর্মির মনে হতে থাকে সে কতবার রাহুলকে অপমান করেছে, আঘাত করেছে। উর্মি নিজের কাজের জন্য অনুশোচনা করছে। উর্মি তাড়াতাড়ি করে বসা থেকে দাঁড়িয়ে নিচে নেমে এসে তার মা আর বাবাকে বলে, মা বাবা, রাহুলের ফোন বন্ধ আসছে। আমি কল দিয়ে যাচ্ছি কিন্তু ফোন বন্ধ আসছে। বাবা মা, তোমরা রাহুলকে আমার কাছে নিয়ে আসো। আমি আমার সকল কাজের জন্য আমি ক্ষমা চেয়ে নেব। আমি আর কখনো এমন আচরণ করব না ওর সাথে। উর্মি কান্না করতে করতে বসে পড়ে। দাদিমা উর্মিকে ধরে রেখে বলেন, দিদি ভাই, চিন্তা করিস না, রাহুল দাদু ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। বড় খোকা, ছোট কাকা আর জামের বাবা, তোমরা রাহুলকে তাড়াতাড়ি খুঁজে বের করে নিয়ে আসো। দিদি ভাই তুই চিন্তা করিস না, দিদি ভাই তুই চিন্তা করিস না, আমি ওদের বলেছি, ওরা রাহুলকে খুঁজে নিয়ে আসবে। ছোট আব্বু, চাচা আর ফুপা রাহুলের খোঁজে বেরিয়ে পড়েন। শত চেষ্টা করেও রাহুলের খোঁজ না পেয়ে তারা অসহায়ের মতো ফিরে আসেন। উর্মিও পাগলামি শুরু করে। এদিকে রাহুল, সুফিয়ান, মিতু আর নমির সাথে বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। শত আনন্দের মাঝেও রাহুলের সবার কথা মনে পড়ে উর্মি কথাগুলো। রাহুল চট্টগ্রাম এসে তার ফোন থেকে পুরাতন সিম খুলে নতুন অ্যাক্টিভ করে নেয়। রাহুল ঠিক করে নেয় সে যতদিন পর্যন্ত জয়ের কাছ থেকে চৌধুরী বাড়ির সকল সম্পত্তি ফিরিয়ে না আনছে ততদিন সে কারোর সাথে যোগাযোগ করবে না। এভাবে কেটে যায় 1 মাস। সুফিয়ান, মিতু আর নমি চলে যায় দুবাই। রাহুল সিলেটের অফিসের দায়িত্ব নেয়। এদিকে উর্মি রাহুলের কোনো খোঁজ না পেয়েও হাল ছাড়েনি। উর্মি সহ বাকি সবাই রাহুলের খোঁজ এখনো করে যাচ্ছে। এভাবে কেটে যায় 5 বছর। আজকে রাহুল বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মাঝে রাহুল একজন। রাহুলের কাছে এখন যা টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে তাতে জয়ের মতো কয়েকশো জয়কে কেনা যাবে। রাহুল এখন তারা খেলা শুরু করে দিল। রাহুল তার পিএকে বলে, রাজীব, কালকে থেকে জয়ের কোম্পানির সকল অর্ডার আমরা যাতে পেতে পারি সেই ব্যবস্থা করো। স্যার আমি দেখছি। দেখছি বললে হবে না রাজীব, 2 মাসের ভিতরে আমি জয়কে রাস্তায় দেখতে চাই। জয়কে যারা অর্ডার দেয় তাদের একটা লিস্ট করে আমার কাছে দুপুরের আগে দাও। আমি সবার সাথে কথা বলে আমাদের তৈরি করা প্রোডাক্টের স্যাম্পল তাদের দিয়ে আসবো। স্যার আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে। রাজীব রুম থেকে বেরিয়ে গিয়ে লিস্ট তৈরি করতে থাকে। তখন রাহুল তার উকিলকে কল দিয়ে বলে একটা ডিভোর্স পেপার রেডি করার জন্য। উকিলের সাথে কথা বলে রাহুল ফোন কেটে দিয়ে সুফিয়ানকে কল দিল। সুফিয়ান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বন্ধু বল। সকল হিসাব দেখে নিয়েছিস তো তুই? রাহুল, তোকে না বলছি এই কোম্পানি আমি তোর নামে লিখে দিয়ে আসছি, তাহলে কেন আমায় সব কিছুর হিসাব দিচ্ছিস? বন্ধু, কোনো কিছু আমার না, এইগুলো তোর আছে, তোর থাকবে। শালা, তোরে যদি হাতের কাছে পেতাম কি করতি? ভর্তা করে দিতাম। ও আচ্ছা, মিতু আর নমি কেমন আছে? মিতু নমিকে খাইয়ে দিচ্ছে। বন্ধু, কালকে থেকে জয়ের পতন শুরু হবে। তাহলে তো ভালোই। তোরা কবে আসছিস বাংলাদেশে? দেখি, শিওর বলতে পারছি না। তোদের দেখার খুব ইচ্ছে করছে, যদি পারিস তাহলে আসিস। আচ্ছা আচ্ছা রাখছি তাহলে। আচ্ছা। রাহুল ফোনটা রেখে ক্যান্টিনে চলে যায়। রাহুল ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে আবার কাজ করতে থাকে। রাহুল কাজ করছিল তখন রাজীব রুমে আসে আর বলে, স্যার এই যে লিস্টগুলো দেখে বুঝতে পারলাম বেশিরভাগ অর্ডার দুবাই থেকে এসেছে, আর কয়েকটা অর্ডার ইন্ডিয়া থেকে। দুবাই একটা কোম্পানির অর্ডার দেখে আমার চোখ আটকে গেল। আমি ফোন নিয়ে সুফিয়ানকে কল দিলাম। সুফিয়ান ফোন রিসিভ করতেই আমি সুফিয়ানকে বললাম, তুই কি এখন ফ্রি আছিস? তোর সাথে কথা বলার জন্য আমি সবসময় ফ্রি আছি, বল কি বলবি? দুবাইয়ের একটা কোম্পানি জয়ের কোম্পানিকে 10,500 কোটি টাকার অর্ডার দিয়েছে। কি বলছিস কি তুই? এটা দেখে আমিও তো অবাক হয়ে গেছি। কোম্পানির নাম কি? আরজি কোম্পানি। কি? হ্যাঁ। আজকে রাতে তো আরজি কোম্পানির সাথে আমার মিটিং আছে। তাহলে তো ভালোই। শোন, তোকে একটা কাজ করতে হবে আমার। আমি বুঝে গেছি কি করতে হবে, তুই চিন্তা করিস না। আজকে আমি ওই কোম্পানি জয়ের সাথে চুক্তি বাতিল করে তোর সাথে চুক্তিতে যাবে। ধন্যবাদ বন্ধু। আর কোনো কোম্পানি আছে কি? বাকিটা আমি সামলে নিব বন্ধু, তুই শুধু এই কাজটা করে দে। চিন্তা করিস না, কালকে সকালে একটা মেল তোর কাছে যাবে। রাহুল ফোন কেটে অফিসের কাজ শেষ করে চলে যায় ডাক্তারের সাথে দেখা করতে। ডাক্তারের চেম্বারে গিয়ে রাহুল বলে, আচ্ছা, ডাক্তার কেমন আছেন? আরে রাহুল জি, ভালো আছি। তুমি কেমন আছো? আছি একরকম। কোনো সমস্যা হয়েছে? কয়েকটা পেইন কিলার দরকার ছিল। কেন, কি হয়েছে? ব্যথা একটু বেড়ে গেছে। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আচ্ছা। রাহুল, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ ডাক্তার, বলুন। উর্মি এই হাসপাতালে আসে আর তোমার খোঁজ করে কালকেও এসেছিল।
আর কত লুকোচুরি খেলবি? এবার তো তাদের সামনে দাঁড়াতে পারো গিয়ে। সবাই তোমার আশা ছেড়ে দিলেও উর্মি তোমায় খুঁজে যাচ্ছি। মেয়েটার চেহারা কেমন যেন রুক্ষ হয়ে গেছে। উর্মির দিকে তাকালে কেমন জানি মায়া হয়। যাবো ডাক্তার, আর 2 মাস পরে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো। যত তাড়াতাড়ি পারো তাদের সাথে দেখা করো। হুম। রাহুল প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বেরিয়ে এলো। রাহুল একটা দোকান থেকে মেডিসিন কিনে গাড়িতে উঠতে যাবে, তখন রাহুল কারোর সাথে ধাক্কা লাগে। রাহুল তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে। রাহুল ভালো করে তাকিয়ে দেখলো এটা সুমি। রাহুল সরি বলে সেখান থেকে চলে আসছিল, তখন লোকটাকে আমি সরি বলতে যাব, তখন তাকিয়ে দেখলাম কেমন জানি পরিচিত মনে হচ্ছিল। আমি একটু ভালো করে লোকটার পা থেকে মাথা পর্যন্ত খেয়াল করলাম। লোকটাকে দেখে রাহুলের মতো মনে হচ্ছিল। আমি তখন বললাম, রাহুল, এই রাহুল। আমি সুমির কথার কোনো উত্তর না দিয়ে আমি আমার গাড়ির কাছে চলে এলাম, আর মেয়েটা পিছন থেকে আমায় ডাকছে আর আমার পিছন পিছন আসছে। রাহুল দাঁড়াও, রাহুল একটিবার দাঁড়াও প্লিজ রাহুল। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এলাম। আমি আমার মনের সুখে গাড়ি চালাচ্ছিলাম, তখন খেয়াল করলাম একটা গাড়ি আমায় ফলো করছে। আমি গাড়িটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম গাড়িটা সুমির গাড়ি। আমি তাড়াতাড়ি করে গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। এইদিকে সুমি কিছু দূর রাহুলের গাড়িকে ফলো করলেও কিছু সময় পর রাহুলের গাড়ি আর খুঁজে পায়নি। সুমি বাসায় ফিরে উর্মিকে ডাকতে শুরু করে। উর্মি আপু, উর্মি আপু, আপু কোথায় তুই? সুমির চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে চলে আসে। উর্মি নিচে এসে সুমিকে বলে, কি রে, তুই এত চিৎকার করছিস কেন? আপু আজকে আমায় নাচতে ইচ্ছে করেছে। তুই এই কথা বলার জন্য চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিয়েছিস? আরে আপু, আমি আজকে তোকে যা বলবো সেটা শুনে তুইও নাচতে শুরু করবি আর বাড়ি মাথায় তুলে নিবি। সুমি, কি বলবি সেটা বল। এত হেয়ালি করছিস কেন? আমি আজকে হাসপাতাল থেকে ফেরার পথে একজনের সাথে আমার দেখা হয়েছে। তার নাম শুনলে তোমরাও চমকে যাবে। আরে বলবি তো, কার সাথে দেখা হয়েছে? আমার ছেলে মানে? সুমি, কাকে দেখে এসে এত লাফাচ্ছিস? তোমার ছেলেকে দেখে বড় মামি। কাকে দেখেছিস একটু ক্লিয়ার করে বলবি? হাসপাতাল থেকে আমি ফেরার সময় দাদিমার মেডিসিন কেনার জন্য আমি একটা ফার্মেসিতে যাই। মেডিসিন কিনে আমি যখন বের হতে যাব তখন আমি রাহুলকে দেখতে পাই। কি? হ্যাঁ আপু, জানিস আমি পেছন থেকে অনেকবার ডাকলাম কিন্তু রাহুল একবারও পেছনে তাকায়নি। আমি গাড়ি নিয়ে রাহুলের গাড়ির পেছনেই, কিন্তু রাহুল হয়তো সেটা বুঝতে পেরে গাড়ির স্পিড বাড়িয়ে কোথায় হারিয়ে যায়। কি বলছিস কি? আমার ছেলে এখনো... সুমি, তুই সত্যি বলছিস তো না মজা করছিস? আপু এই দেখ, আমি ফার্মেসি থেকে রাহুলের গাড়ি ওঠার ভিডিও করেছি। সবাই ভিডিওতে স্পষ্ট দেখতে পায় রাহুলকে। ভিডিওতে রাহুলকে দেখতে পেয়ে সবাই অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে সবাইকে এড়িয়ে যাওয়ার কারণটা কেউ বুঝতে পারছে না। উর্মি তো রাহুলকে আবার সিলেট শহরে দেখতে পারবে সেটা কখনো চিন্তাও করেনি। এদিকে রাহুল ফ্রেশ হয়ে এসে বুয়ার রান্না করে রেখে যাওয়া খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জয়কে অর্ডার দেওয়া কোম্পানিগুলোর মালিকদের সাথে এক এক করে দেখা করতে থাকে। অনেকেই রাহুলের তৈরি করা স্যাম্পল দেখে রাজি হয়ে যায়, আর অনেক প্রথমে রাজি না হলে রাহুল অনেক কষ্ট করে রাজি করায়। রাহুল রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শোয়া মাত্রই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় সুফিয়ানের ফোন। রাহুল রিসিভ করতেই সুফিয়ান বলে, কি রে, ঘুমিয়ে পড়েছি? না, সবার সাথে কথা বলে রাজি করিয়ে একটু আগে বাসায় আসলাম। তোর ওই দিকের খবর কি? কাজ হয়ে গেছে, কালকে সকালে তোর সাথে কথা বলবে। ধন্যবাদ বন্ধু। তোর ধন্যবাদ তোর কাছে রাখ। তোর বউয়ের হাতের রান্না একদিন খাইয়ে দিস, তাহলেই হয়ে যাবে। বউ? বউ আমার কপালে নাই। ধুর শালা, ঘুমা, কালকে সকালে কথা হবে। আচ্ছা, শুভরাত্রি। রাহুল খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে দেখতে পায় তার জিমেল অ্যাকাউন্টে একটা মেইল এসেছে। রাহুল মেইলটা পড়ে অনেক খুশি হয়। তারপর রাহুল অফিসে এসে তার পিএ রাজীবকে বলে, রাজীব, অফিসের সকল স্টাফদের 20 মিনিটের ভিতরে আমাদের মিটিং রুমে দেখতে চাই। তাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা স্যার। কিছুক্ষণ রাজীব এসে রাহুলকে নিয়ে যায় মিটিং রুমে। রাহুল সবার সাথে কৌশল বিনিময় করে রাহুল সবাইকে উদ্দেশ্য করে বলে, দুবাইয়ের একটা কোম্পানি সহ আমাদের দেশের কয়েকটা কোম্পানি আমাদের তৈরি প্রোডাক্টগুলো দেখে বেশ পছন্দ করেছে। প্রত্যেক কোম্পানি প্রথম অবস্থায় 3,500 প্রোডাক্ট অর্ডার করছে আর সময় দিয়েছে 1 মাস। আমি জানি 1 মাসে কখনো সম্ভব না, তবু আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রমাণ করে দিব আমরাও পারি। সবার বেতন ডাবল করে দিব, আর যারা ওভারটাইম কাজ করবে তারাও ওভার কাজের জন্য
বোনাস পাবেন। যে করে হোক আমাদের জয় গ্রুপ ও কোম্পানিকে পথে নিয়ে আসব। আমি অফিসে জয়েন করার পর আমার কষ্টের কথাগুলো আপনার সাথে শেয়ার করেছি, কারণ আপনারা সবাই হলেন আমার আরেকটা পরিবার। এখন আপনারা যদি আমায় সহযোগিতা করেন তাহলে ওই জয়কে ওর পাপের শাস্তি দিতে পারবো। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। তখন সবাই মিলে একসাথে বলে ওঠে, স্যার আমরা আমাদের নিজেদের সবটা দিয়ে কাজ করে যাব। স্যার আমরা আপনার সাথে আছি সব সময় এবং থাকবো। ধন্যবাদ আপনাদের, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা তাহলে কাজ শুরু করে দিন। এদিকে জয় জানতে পারে তার সকল অর্ডার ক্যান্সেল হয়ে গেছে এবং অর্ডারগুলো আর চৌধুরী নামে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে। জয় সব শুনে চিৎকার করে বলে, না না, এটা হতে পারে না। আমি যদি অর্ডারগুলো না পাই তাহলে আমায় রাস্তায় নামতে হবে। ব্যাংক থেকে নেওয়ার ঋণ যদি পরিশোধ করতে না পারি তাহলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। জয় যখন অফিস থেকে বের হয়ে যাবে তখন তার কোম্পানির শ্রমিকরা এসে জয়কে বলে তাদের বেতন দেওয়ার জন্য। 3 মাসের দেওয়ার জন্য আর ফ্যাক্টরি কয়েকটা মেশিন নষ্ট হয়ে গেছে। কিসের বেতন? তোদের কোনো বেতন এখন দেওয়া যাবে না। চুপচাপ গিয়ে কাজ কর, নাহলে সব কটাকে বের করে দেব। মেশিনগুলো নিজেরা ঠিক কর গিয়ে। তখন শ্রমিকরা বলে যদি বেতন না দেওয়া হয় তাহলে তারা আর চৌধুরী কোম্পানি কাজ করবে। শ্রমিকদের কথা শুনে জয়ের লোকেরা রেগে গিয়ে লাঠি হাতে শ্রমিকদের উপর হামলা করে। এইদিকে রাহুল তার অফিস থেকে সবকিছু বসে দেখছে আর হাসছে। এভাবে কেটে যায় 2 মাস। রাহুল সকল কোম্পানির অর্ডারগুলো সঠিক সময়ে পূরণ করতে পেরেছে। রাহুল তার অর্জিত টাকা থেকে তার কোম্পানির স্টাফদের ডাবল বেতন সহ বোনাস প্রদান করে কোম্পানির সবাই অনেক খুশি আজকে। এদিকে ব্যাংক জয়ের সবকিছু বাজেয়াপ্ত করে নিলামে তুলে। জয় চুপচাপ বসে আছে এক কোণে। জয় অনেক চেষ্টা করেছিল আর চৌধুরীর সাথে দেখা করার জন্য, কিন্তু পারেনি, তাই জয় বসে আছে। নিলামে জয় সম্পত্তি অনেক বিজনেসম্যান কেনার জন্য বসে আছে। নিলাম শুরু হলে একজন করে তাদের বাজেট অনুযায়ী দাম বলছে। নিলামের শেষ পর্যায়ে সে রাহুল বলে ওঠে, 80 কোটি টাকা। 80 কোটি টাকা শুনে সবাই পেছনে তাকিয়ে দেখতে পায় রাহুলকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন নিলাম কর্মী মাইকে ঘোষণা করে জয় সম্পত্তি 80 কোটি টাকায় বিক্রি করে দেয়। রাহুল টাকা পরিশোধ করে কাগজ বুঝে নিয়ে যখন চলে যাবে তখন জয় রাহুলের সামনে এসে বলে, কে তুই? 40 কোটি টাকার সম্পত্তি তুই 80 কোটি টাকা দিয়ে কিনে নিলি? তখন রাজীব পাশ থেকে বলে ওঠে, উনি হচ্ছেন বাংলাদেশের টপ বিজনেসম্যান রাহুল চৌধুরী। কি? তার মানে তুই আমায় এইভাবে রাস্তায় নামিয়ে নিয়ে এসেছিস? রাস্তার কুত্তাকে তো রাস্তাতেই সুন্দর বানায়। তুই কি বললি? তুই যেভাবে আমার ছোট আব্বুর কাছ থেকে ওনার সম্পত্তি হাতিয়ে নিয়েছিলি, ঠিক তেমনি আমি সেই সম্পত্তিগুলো তোর কাছ থেকে নিয়ে নিলাম। আমি অবশ্য তোর মতো বেইমানি করে নেইনি, আমি লিগেলি নিয়েছি সব। ছোট আব্বু মানে? আর কে তুই? তোকে তো চেনা চেনা মনে হচ্ছে। মনে আছে এই বাড়িতে এই জায়গায় দাঁড়িয়ে তোকে আমি কি বলেছিলাম? কি বলেছিলি? জায়গা এটা থাকবে, বাড়িও এটা থাকবে, তফাৎ শুধু হবে আমি বাড়ির মালিক আর আপনি রাস্তার কুত্তা হবেন। রাহুল তুই? যাক, চিনতে পেরেছেন তাহলে। কিন্তু কি করে তুই? চৌধুরী বাড়ির চাকর যখন টপ বিজনেসম্যান, এটা বিশ্বাস হচ্ছে না জানেন তো? ইচ্ছেটা যদি পবিত্র হয় তাহলে সৃষ্টিকর্তা কাউকে কখনো নিরাশ করেন না। আমার ইচ্ছেটা ছিল পবিত্র, তাই তো আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান। আপনাকে আপনার শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য বাইরে আপনার শালা আর সম্বন্ধীরা অপেক্ষা করছে। আজকে আসি তাহলে। এদিকে সবাই নিউজে দেখছে কোন এক আর চৌধুরী 80 কোটি টাকা দিয়ে দেউলিয়া জয়ের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে। এই নিউজ দেখে সবার মনে হাসি ফুটে ওঠে। তখন দাদিমা বলেন, দেখেছো তোমরা সৃষ্টিকর্তা কিভাবে শয়তানকে শাস্তি দিয়েছে? আমি বলেছিলাম না, জয় তার পাপের শাস্তি একদিন ঠিকই পাবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তা আপনার কথা শুনেছেন। এখন শুধু আমার ছেলেটাকে আমার কাছে যেন ফিরিয়ে দেন, সেটাই সৃষ্টিকর্তার কাছে চাই। এদিকে রাহুল গাড়িতে এসে রাজীব আর ড্রাইভারকে বিদায় দিয়ে রাহুল নিজে গাড়ি ড্রাইভ করা শুরু করে। রাহুল চিন্তা করছে ওই বাড়ির সবাই যখন জানতে পারবে তারা তাদের হারানো সবকিছু ফিরে পেয়েছে তখন তারা কতটা খুশি হবে। রাহুল কোর্টে এসে ডিভোর্সের কাগজটা নিয়ে ফুফুদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ করে রাহুলের পেটের ডান পাশে ব্যথা শুরু হয়, সাথে রাহুলের মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। রাহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে জল দিয়ে মুখ ধুয়ে একটা পেইন কিলার খেয়ে নেয়। রাহুল গাড়িতে এসে আবার গাড়ি চালানো শুরু করে, কিন্তু ব্যথাটা যেন কমছে না। রাহুল ফুফাদের বাসায় এসে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। রাহুল বাসার কাছে এসে বেল বাজায়। কিছুক্ষণ পর রাহুলের ফুফু এসে দরজা খুলে দিলেন। রাহুলকে দেখে তো ফুফু অবাক হয়ে যান। ফুফু রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। রাহুল ফুপুকে শান্ত করে তখন ফুফু রাহুলকে বলেন, রাহুল কেমন আছিস তুই?
এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? মনে পড়তো, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। তুমি কেমন আছো ফুপু? এতদিন ভালো ছিলাম না, এখন থেকে ভালো থাকবো। আর জয়কে রাস্তায় না নামিয়ে আসতাম কি করে বলো তুমি? মানে? বাকি সবাই কোথায় ফুপু? সবাই বাসায় আছে, তুই দাঁড়া, আমি ডাকছি সবাইকে। ভাইয়া, ভাবি, মা, উর্মি, সুমি কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে আসো, দেখে যাও কে আসছে। ফুফুর আওয়াজ শুনে সবাই নিচে আসে। নিচে এসে সবাই রাহুলকে দেখে তো অবাক। ছোট আম্মু রাহুলকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। রাহুল ছোট আম্মুকে জড়িয়ে ধরে আছে। উর্মি রাহুলকে দেখে উর্মির মুখে ফুটে উঠছে এক তৃপ্তির হাসি। তখন দাদিমা রাহুলকে ধরে কান্না করে বলেন, দাদু ভাই, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? এবার হয়তো মরতে পারবো শান্তিতে। সৃষ্টিকর্তা হয়তো তোকে দেখা পাওয়ার জন্যই আমায় এতদিন বাঁচিয়ে রেখেছিলেন। আমি দাদিমাকে জড়িয়ে ধরে বললাম, কি করব? তোমাদের সাথে জয় যা করেছে সেটার প্রতিশোধ নিতে হবে না? জয়ের থেকে সবকিছু ফিরিয়ে আনার জন্যই তো আমি এতদিন ধরে আমি আসতে পারিনি। তবে আজকে জয়ের থেকে সবকিছু ফিরিয়ে নিয়ে আসছি। আর রইল তোমার মরার কথা। তোমার এই নাতি থাকতে কার এত সাহস আছে যে তোমায় নিয়ে যাবে? ফিরে আনার জন্য মানে? আজকে আর চৌধুরী নামে একজন জয়ের সকল সম্পত্তি কিনে নিয়েছে। ছোট আব্বু, আমি জয়ের থেকে সবকিছু কেড়ে নেওয়া সেই আর চৌধুরী। কথাটা বলে রাহুল একবার সবার দিকে তাকিয়ে নিল। এক নজরে রাহুল দেখল সবাই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রাহুল তার সাথে আনা সুটকেস থেকে একটা ফাইল বের করে। তার ছোট আব্বু বলে, ছোট আব্বু, এই ফাইলটা নাও। এটা কিসের ফাইল? জয় যা তোমার কাছ থেকে বেইমানি করে নিয়েছিল আমি সেইগুলো আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। তোমারই ছেলে তোমাকে বলেছিল তোমার হারানো সবকিছু ফিরিয়ে দিব। এই নাও তোমার হারানো সবকিছু। রাহুলের কথা শুনে অবাক হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন ছোট আম্মু রাহুলকে বললেন, কিন্তু তুই কি করে এসব করলি? খান গ্রুপ অব কোম্পানির মালিক ইসলাম খানের ছেলে হলো আমার বন্ধু সুফিয়ান। সুফিয়ানের সাথে আমি চট্টগ্রামে দেখা করি, তারপর সুফিয়ানকে সবকিছু খুলে বলি। তখন সুফিয়ান সব শুনে আমায় সাহায্য করে। তারপর আমি এই পর্যায়ে আসি। ছোট আম্মু, আমি চলে যাব একটু পরেই। রাহুলের কথা শুনে উর্মির মুখটা কালো হয়ে যায়। উর্মি সেখান থেকে তার রুমে চলে যায়। উর্মির চলে যাওয়া রাহুলের চোখ এড়ায়নি। রাহুল একবার উর্মির যাওয়ার দিকে তাকিয়ে আবার সবার দিকে মনোযোগ দিল। কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাব জানি না, তবে হয়তো অনেক দূরে চলে যাব। রাহুল কথাটা বলে সুমির সামনে গিয়ে বলে, কিরে ফাজিল, কেমন আছিস? আর কয়েকদিন পর তো ডাক্তার হয়ে যাবি তুই। তোমার সাথে আমার কোনো কথা নাই। ওয়েট ওয়েট, তুমি জানলে কি করে? আমি সব জানি। এখন বল, আমার সাথে কথা বলবি না কেন? 2 মাস আগে তোমাকে কতবার ডাকছিলাম, কিন্তু তুমি কি করলে? আমার কোনো কথার ডাক না শুনে চলে গেলে। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। না, কোনো ক্ষমা নাই। আমি আর কয়েক ডজন চকলেট এনেছিলাম তোর জন্য, কিন্তু তুই তো কথা বলবি না আর আমায় ক্ষমা করবি না। তাহলে কি আর করার, সেগুলো আবার নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাও, আমি কি মানা করছি? আচ্ছা। রাহুল সুটকেসটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তখন সুমি বলে, দাঁড়াও, কেন? আমার চকলেটগুলো দিয়ে তারপর তোমার বইয়ের কাছে যাও। বউ মানে? দাদু ভাই, আমরা তোর আর উর্মির বিয়ের ব্যাপারে জেনে গেছি। হো ভালো। কি হলো, চকলেট কই? এই নে চাবি, গাড়িতে গিয়ে দেখ রাখা আছে। এবার তোমার সাথে গিয়ে করতে পারো। কি করবো রে ফাজিল? দেখা। আর চকলেট আনার জন্য ধন্যবাদ বলেই চাবিটা নিয়ে আমি চকলেট আনতে চলে গেলাম। রাহুল সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে আর বাকি সবাই হাসছে। রাহুল একবার সবার দিকে তাকিয়ে উপরে চলে যায়। রাহুল উর্মির দরজার সামনে গিয়ে কড়া নাড়ে। তখন উর্মি বলে, কে? ম্যাডাম, আমি রাহুল। কি চাই? আমার কিছু চাই না ম্যাডাম, অনেক কিছু পেয়েছি আপনার আর এই পরিবার থেকে। আপনাকে কিছু দিতে চাই ম্যাডাম। আয় ভেতরে আয়। ম্যাডামের কণ্ঠ শুনে বুঝতে পারলাম ম্যাডাম কান্না করছিল। আমি রুমে ঢুকে ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডামের চোখ লাল হয়ে আছে আর চোখগুলো ফুলে আছে। ম্যাডামকে বললাম, ম্যাডাম কি হয়েছে? কই কিছু হয়নি তো। উর্মি রাহুলের দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে কথাটা বলল, তাহলে আপনি কান্না করছিলেন কেন? আমি কোথায় কান্না করছিলাম? আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর বিশ্বাস না হলে পাঠক আর পাঠিকাতে জিজ্ঞেস করেন। কি জন্য আসছিস বল? তুই না বললি চলে যাবি? আপনার শেষ ইচ্ছেটা পূরণ করতে এলাম। কি? রাহুল হঠাৎ করে পেটে ধরে বসে পড়ে। রাহুলের হাত থেকে সুটকেসটা পড়ে যায়। সুটকেস পড়ার শব্দে উর্মি ঘুরে তাকায়। আমি তাকিয়ে দেখলাম রাহুল মেঝেতে পেটে হাত দিয়ে বসে আছে। আমি রাহুলের কাছে গিয়ে বললাম, রাহুল কি হয়েছে? আমি ঠিক আছি, আমায় একটু সুটকেসটা এগিয়ে দিবেন? তুই আগে বিছানায় বসে একটু রেস্ট নে, তারপর কথা বলা যাবে। না ম্যাডাম, আমার হাতে সময় নেই, আপনি সুটকেসটা দেন।
সুটকেস মেঝেতে থেকে তুলে এনে রাহুলের হাতে দিলাম। সুটকেস থেকে ডিভোর্স পেপারটা বের করে আমি সাইড করে দিয়ে ম্যাডামের দিকে কাগজটা দিয়ে বললাম, ম্যাডাম এই কাগজটার জন্য আপনি হয়তো 5 বছর 2 মাস অপেক্ষা করেছেন। এত বছর অপেক্ষা করানোর জন্য আমি সত্যি দুঃখিত ম্যাডাম। ডিভোর্স পেপারে রাহুল সাইন করছে দেখে উর্মির চোখের কোণে জল চিকচিক করছে। যে কোনো সময় হয়তো জল গড়িয়ে পড়বে। উর্মি রাহুলের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে কান্না করে বলে, রাহুল, আমায় ক্ষমা করা কি যায় না? কি জন্য ক্ষমা করব? তাহলে আমায় ডিভোর্স দিচ্ছ কেন? আপনি এই একটা জিনিসই তো আমার কাছে চেয়েছেন। আমি আপনাকে না করি কিভাবে? সবসময় তো আমায় বাদ দিন ওইসব কথা। রাহুল, আমায় আপন করে নেওয়া যায় না? আগে সবকিছু কি ভোলা যায় না? ম্যাডাম আসি আমি। আমাদের ডিভোর্স হয়ে গেছে ম্যাডাম, আর এখন তো সব শেষ হয়ে গেছে। রাহুল প্লিজ আমায় মাফ করে দাও। আমি জানি আমি তোমার সাথে যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি সেদিন সত্যিটা জানতে পেরেছি। সেদিন নিজের করা কাজের জন্য আর নিজের উপর ঘৃণা হয় আমার ডিভোর্স লাগবে না রাহুল। আমার শুধু তোমাকে প্রয়োজন, আর কখনো আমি তোমাকে অবহেলা করব না। আমায় একটা সুযোগ দাও তুমি। ম্যাডাম সেটা আর সম্ভব না। আর ভালো থাকবেন, ভালো কাউকে দেখে বিয়ে করে নেবেন। পারলে এই চাকরটাকে মাফ করে দিয়েন। রাহুল, রাহুল আমার কথাটা। রাহুল যখন উর্মির ঘর থেকে বের হতে যাবে তখনই উর্মি রাহুলকে পেছন থেকে জড়িয়ে ধরে। উর্মি রাহুলকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় কোথাও যেতে দেব না। এভাবে জড়িয়ে ধরে রাখবো আমি। রাহুল, আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমায় আর শাস্তি দিও না। এই কয়েক বছর আমি নিজের কাজের জন্য নিজেই অনুশোচনায় ভুগেছি। শেষবারের মতো আমায় একটি বার আপন করে নাও। আমি আর কখনো তোমায় কষ্ট দিব না। কি হলো, কথা বলছো না কেন রাহুল? আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি ছোটবেলা থেকে, কিন্তু সবকিছুর জন্য আমি ক্ষমা চাইছি রাহুল। রাহুল, আমি আমার ভালোবাসা দিয়ে আগের সব স্মৃতিগুলো মুছে দিব। তুমি যেমনটা চাইবে আমি তেমন করে চলবো। তবুও তুমি আমায় আর ছেড়ে যেও না। তুমি যদি এবার আমায় ছেড়ে যাও তাহলে আমি সত্যি সত্যি মারা যাব। রাহুল, আমায় ক্ষমা করে একটি বার আপন করে নাও প্লিজ প্লিজ। কি হলো, কথা বলছো না কেন তুমি? উর্মি হঠাৎ তার পিঠে অনুভব করে পান জাতীয় তরল কিছু পড়ছে। উর্মি রাহুলকে ছেড়ে দিতেই রাহুল মাটিতে পড়ে যায়। উর্মি দেখতে পায় রাহুল মুখ থেকে রক্ত পড়ছে। উর্মি চিৎকার করে রাহুলকে জড়িয়ে ধরে। উর্মি তাড়াতাড়ি করে জল নিয়ে এসে রাহুলের চোখে মুখে দিতে থাকে। উর্মি কান্না করছে আর বলছে, এই রাহুল, একটিবার চোখ খোলো না। তোমার কিছু হতে পারে না। এই রাহুল, একটিবার চোখ খুলো না প্লিজ। চোখটা খুলো রাহুল। তুমি আমার সাথে এমনটা করতে পারো না রাহুল। এই রাহুল। উর্মি রাহুলের চোখে মুখে জল ছিটিয়ে দিচ্ছে আর রাহুলকে ডাকছে। হঠাৎ করে রাহুল চোখে খুলে তাকায়। রাহুলকে চোখ খুলতে দেখে উর্মি রাহুলকে জড়িয়ে ধরে রাহুলের সমস্ত মুখে কিস করতে থাকে। তখন রাতুল কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ম্যাডাম আপনাকে ছোট থেকে একটা কথা বলবো বলে বলা হয়ে ওঠেনি, কিন্তু এখন না বলতে পারলে হয়তো আর বলা হয়ে উঠবে না। রাহুল, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তুমি সুস্থ হয়ে গেলে আমি সব কথা শুনবো তোমায় একটা হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়াও, মা, বাবা, চাচ্চু, সুমি। সুমি সবেমাত্র চকলেট নিয়ে তার রুমে আসছে। তখন উর্মির চিৎকার শুনতে পায়। তাড়াতাড়ি করে উর্মির রুমের দিকে পা বাড়ায়। এদিকে রাহুল উর্মিকে বলছে, ম্যাডাম আমার হাতে হয়তো আর বেশি সময় নেই। আমি না আপনাকে সেই ছোট থেকে পছন্দ করতাম, আর কবে আপনাকে ভালোবেসে ফেলেছি সেটা নিজেই বুঝতে পারিনি। আপনার সাথে যখন কথা বলতে যেতাম তখন আপনি আমার সাথে অনেক রেগে কথা বলতেন, দুর্ব্যবহার করতেন। আচ্ছা, আপনি কি একবারও বুঝতে পারেননি আপনার শত অপমান আঘাত করার পর আমি কেন আপনার সামনে যেতাম? আপনি যখন আমায় অপমান করতেন, আঘাত করতেন, তখন আমি কিছু বলতাম না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার এমন আচরণে আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু সেগুলো প্রকাশ করতাম না। আচ্ছা ম্যাডাম, আমি চাকর বলি কি আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য? সত্যি কি আপনি বুঝতে পারেননি আমার ভালোবাসা? রাহুল কথাগুলো বলছিল আর চোখ দিয়ে জল পড়ছিল। রাহুলের চোখগুলো ঝাপসা হয়ে আসছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভালোবাসি তো আমি তোমায়, অনেক ভালোবাসি রাহুল। আই লাভ ইউ রাহুল, লাভ ইউ ভেরি মাচ। চোখগুলো বন্ধ হয়ে আসছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি, তখন ম্যাডাম আবার বলেন, এই রাহুল, কথা বলো না। ভালোবাসি তো আমি তোকে। তুই শুনতে পারছিস না? আমায় ক্ষমা করে দিয়ে আপন করে নিবি না? বল। আরে ম্যাডাম আপনি কি করছেন? আমার জন্য আপনাকে কান্না করার শোভা পায় না। দেখুন না ম্যাডাম, এই পৃথিবীতে এসেছিলাম অনাথ হয়ে, এখন যাচ্ছি অনাথ হয়ে, আর ক্ষমা তো আপনার কাছে চাওয়া উচিত আমার। আচ্ছা আমি আসি এবার ম্যাডাম। তখন সুমি রুমে এসে দেখতে পায় উর্মি মাটিতে বসে রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন সুমি বলে, আপু,
রাহুলের কি হয়েছে? এই অবস্থা কেন? জানি না, হঠাৎ করে পেটে হাত দিয়ে বসে পড়ে আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। তুই তো ডাক্তার, একটু দেখ না বোন। আপু, রাহুলকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমায় নিয়ে শুধু শুধু টেনশন করো না, আমায় একটু সাহায্য করো যাতে আমি দাঁড়াতে পারি। এই বলে রাহুল অনেক কষ্টে উঠে দাঁড়ায়। রাহুল যখন উর্মির রুম থেকে বের হতে যাবে তখন রাহুল আবার পেটে হাত দিয়ে বসে পড়ে। উর্মি দেখতে পেল রাহুল আবার বসে পড়ে আর রাহুলের মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার উর্মি আর সুমি চিৎকার করে বলে, ও মা, রাহুল! রাহুলকে জড়িয়ে ধরলাম। রাহুল, কি হয়েছে তোমার? খুব কষ্ট হচ্ছে কি তোমার? কথা বলো না রাহুল। না বাবা, মামা মামি তাড়াতাড়ি উপরে আসো। উর্মি আর নিজেকে সামলাতে পারল না। উর্মি এবার জোরে তার বাবা মাকে ডাকতে লাগলো, মা, বাবা, মা, বাবা। উর্মি আর সুমির চিৎকার শুনে নিচে থেকে সবাই উর্মির রুমে চলে আসে। সবাই দেখতে পায় উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে আর রাহুলকে ডাকছে, কিন্তু রাহুল নিশ্চুপ। তারপর সবাই মিলে রাহুলকে নিয়ে হাসপাতালে চলে গেল। রাহুলকে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এদিকে অপারেশন থিয়েটারে বাইরে সবাই বসে কান্না করছে। ভিতরে রাহুলের অপারেশন চলছে। হঠাৎ ডাক্তার খেয়াল করেন রাহুল নিঃশ্বাস চলছে না। রাহুলের বুকে চাপ দিয়ে চেষ্টা করা হলো, কিন্তু ডাক্তাররা ব্যর্থ হলেন। ডাক্তার রাহুলের মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে নিলেন। বন্ধ হয়ে গেল রাহুল শ্বাস প্রশ্বাস চিরকালের জন্য। রাহুল চলে গেল এই পৃথিবীর মায়াজাল বেঁধে করে পরপার যাত্রায়। অপারেশন থিয়েটারে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাহুলের প্রাণহীন দেহটার দিকে। তখন ডাক্তার নার্সকে বললেন, ডেড বডিটাকে বাহিরে নিয়ে যাও। আপনারা ঠিকই শুনেছেন, মানুষের প্রাণহীন দেহটাকে ডাক্তারদের ভাষায় ডেড বডি বা লাশ বলে। ডাক্তারের কথায় নার্স ডেড বডিটার উপর সাদা চাদর জুড়ে স্ট্রেচারে করে ঠেলতে ঠেলতে অপারেশন থিয়েটার থেকে বের করে উর্মিদের সামনে রেখে চলে যায়। সাদা চাদরে জড়ানো ডেড বডিটা দেখে সবার যেন প্রাণটা বেরিয়ে যাবার উপক্রম হলো। উর্মি কাঁপা কাঁপা হাতে সাদা চাদর সরিয়ে দেখতে পায় রাহুল খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। রাহুলকে ঘুমন্ত অবস্থায় দেখতে কি সুন্দর লাগছে। উর্মি রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। মনে হচ্ছে সে রাহুলকে তার ভেতরে লুকিয়ে রাখবে, তার থেকে তার রাহুলকে কেউ কেড়ে নিতে পারবে না। ছোট আম্মু, দাদিমা, সুমি, ফুপু আর উর্মির কান্নার আওয়াজ হাসপাতাল জুড়ে বিরাজ করছে এক বিষণ্ণতার সুর। ছোট আব্বু, চাচা, ফুপা নীরবে চোখের জল ফেলছেন। পরদিন সকালে রাহুলের ডেড বডি নিয়ে যাওয়া হয় সেই চৌধুরী বাড়িতে, যেখানে 5 বছর আগেও রাহুল ছিল জীবন্ত। আর আজকে রাহুল এই বাড়িতে লাশ হয়ে ফিরেছে। রাহুল এই চৌধুরী বাড়িটা রক্ষা করার জন্য নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিল। দুপুরে রাহুলকে জানাজা পড়ানোর আগে শেষবারের মতো সবাই এসে রাহুলকে দেখে যায়। ছোট আম্মু তো পাথরের শক্ত হয়ে গেছে। সে তার ছেলের লাশের খাটিয়ার কাছে বসে আছে, কোনো কথা বলছে না। উর্মি এসে রাহুলের পাশে বসে রাহুলকে জড়িয়ে ধরে বলে, এত অভিমান করলে আমার উপর তুমি? একটিবার ক্ষমা করে দিয়ে আমায় তো আপন করে নিতে পারতে। আমি তো অনেক খারাপ, তাই তো তুমি আমায় এইভাবে ছেড়ে চলে গেলে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছ, তাই না? তারপর রাহুলকে নিয়ে যাওয়া হয় মসজিদে। জানাজা পড়িয়ে নিয়ে যাওয়া হয় কবরস্থানে। রাহুল চলে যায় নিষ্ঠুরতম পৃথিবী ছেড়ে অন্ধকার জগতে, যেই কবরে যেতে হবে একা নিজেকে। রাহুলকে হারিয়ে উর্মিও পাগল হয়ে যায়। চৌধুরী বাড়িটা পরিণত মৃত বাড়িতে। উর্মি নিজেকে সারাক্ষণ একটা রুমের মধ্যে আটকে রাখে আর রাহুলের ছবির সাথে কথা বলে হাসে, আবার কান্নাও করে। সব গল্পের সমাপ্তি আনন্দের হয় না, কিছু গল্পের সমাপ্তি হয় বেদনাদায়ক, বিষণ্ণতাময়, যেমনটা এই গল্পে হয়েছে। পরিশেষে একটি কথা, চাকর হোক বা কাজের লোক, তাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের দেওয়া প্রয়োজন। এই পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট নয়। মানুষ বেঁচে থাকে তার কর্মে, হয়তো রাহুলও বেঁচে থাকবে সবার মাঝে।